ডাকসু নির্বাচনে ঢাবি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টার। ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ, বাড়ানো হয়েছে বুথের সংখ্যা, ক্যাম্পাস জুড়ে বাড়তি নিরাপত্তা। ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে বললেন ইসি আনোয়ারুল ইসলাম। রাজবাড়ীর ঘটনা তদন্ত করা হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সবাইকে ধৈর্যশীল হওয়ার আহ্বান। এবং প্রথমবারের মতো ইউক্রেনের প্রধান সরকারি ভবনে হামলা চালালো রাশিয়া। পুতিনের মস্কোয় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় বলে জানান তিনি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে বইছে নির্বাচনী উত্তাপ। শেষ দিনে প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন, প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা জানাচ্ছেন। শুরুতে 710টি বুথ নির্ধারণ করা হয়েছিল, তবে দ্বিতীয় দফায় তা বেড়ে 810টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অপপ্রচার রোধে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছে এবং ভোটের দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ক্যাম্পাস জুড়ে নির্বাচনী উৎসবের আমেজ, সবকিছুই ডাকসু নির্বাচনকে ঘিরে। রোববার শেষ দিন প্রচারণার, তাই প্রার্থীরা দৌড়ঝাঁপ বাড়িয়ে দিয়েছেন ভোটার টানতে। উত্তাপ ছড়াচ্ছে ছাত্র রাজনীতির এই মহাযজ্ঞ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রোববার রাত 10টা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্মপরিকল্পনা। এদিকে নির্বাচনকে ঘিরে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে বুথের সংখ্যা। শুরুতে 8টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য 710টি বুথ নির্ধারণ করা হয়েছিল, তবে শনিবার রাতে দ্বিতীয় দফায় বাড়িয়ে বুথের সংখ্যা নির্ধারণ করা হয়েছে 810টি। অন্যদিকে নির্বাচন উপলক্ষে অপপ্রচার ঠেকাতে ইতোমধ্যে কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। সেই সঙ্গে ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025 উপলক্ষে সঠিক তথ্য পেতে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ এবং অফিসিয়াল সাইটগুলো অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। আর একদিন পর অর্থাৎ 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে 8 সেপ্টেম্বর রাত 8টা থেকে ক্যাম্পাসের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। অর্থাৎ 10 সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত শাহবাগ, দোয়েল চত্বর, পলাশী, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত প্রবেশপথ দিয়ে সর্বসাধারণের কেউ প্রবেশ করতে পারবে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। এছাড়া তাদের পরিবারের সদস্যরা পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে। রোববার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ভোটার সংখ্যার ভিত্তিতে সব টপ র্যাঙ্কিং এ ছিল গাজীপুর, বটম র্যাঙ্কিং এ ছিল বাকি। এই র্যাঙ্কিং এ দেখা গেছে যে একটা কমালেও তাদের যে অ্যাভারেজ যে ভোটার সংখ্যা সেটা আমাদের অ্যাভারেজের নিচেই। এই অ্যাভারেজ ভোটার সংখ্যাটা কত ছিল পারফরমেন্স? 4,20,000। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি আমরা যেভাবে ফিল্ড ভিজিটে পাঠিয়েছিলাম, প্রায় আমাদের রিপোর্টগুলো
কম্পাইল হয়ে গেছে। আমরা অল্প কিছুদিনের ভিতরেই বাকি কাজটুকু শেষ করছি। রাজবাড়ীর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বিষয়টি তদন্তাধীন। ঘটনার সঙ্গে জড়িতদের 5 জনকে আইনের আওতায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে। রোববার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে উল্লেখ করে সবাইকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজবাড়ির ঘটনাগুলি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত রিপোর্টের পরে আমরা হয়তো পুরাটা আপনাদের জানাতে পারি। এখন এটা তদন্তাধীন রয়ে গেছে, বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি কয়েকজনকে 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরা মাননীয় উপদেষ্টা, আপনারা তদন্ত করছেন, কিন্তু যাদের নেগলিজেন্সির কারণে অথবা যারা ইচ্ছাকৃতভাবে প্রশাসনে বসে থেকে এই ঘটনা ঘটিয়েছে সেই ডিসিএসপিকে প্রত্যাহার না করে সুষ্ঠু তদন্ত করা কি সম্ভব? কাদের নেগলিজেন্সি হয়েছে ওটা তো তদন্তের পরে প্রমাণিত হবে। আমি তো আগে তো যদি সবাই সরাই দিই তো আমি তদন্তের কোনো ইম্পর্টেন্স দিলাম না। তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে। যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, আর যে যদি নির্দোষ হয় তো তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হবে। এখন তদন্ত না করে আমি কিভাবে বলবো সেই দোষী? দেশের প্রখ্যাত চিন্তাবিদ প্রবীণ রাজনীতিক বদরুদ্দিন উমর মারা গেছেন। রোববার সকাল 10:05 তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল 94 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ছিলেন বদরুদ্দিন উমর। গেল 22 জুলাই শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। 10 দিন চিকিৎসা শেষে গত সপ্তাহে তিনি বাসায় ফেরেন। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে বদরুদ্দিন উমরকে ঢাকার বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 10:05 তার মৃত্যু হয়। জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশা জীবন শুরু করা বদরুদ্দিন উমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারীও ছিলেন তিনি। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, তার বাড়ি ভেঙে যদি দেশে শান্তি স্থাপন হয়, দেশের কল্যাণ হয়, তিনি সবসময় রাজি। এ ঘটনায় মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি। রোববার দুপুর 12:30 টাঙ্গাইল সদরের আকুর টাকুর পাড়ায় তার বাসভবনে হামলা ও ভাঙচুরের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে শনিবার গভীর রাতে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে এই ঘটনা ঘটে। এ সময় কাদের সিদ্দিকীর 2টি গাড়ি ভাঙচুর করা হয়। চেষ্টা করবেন, ঢিল ছুঁড়েছে, গাড়ি ভেঙেছে। কুঠা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করি নাই। আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয় তাহলে আজকের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, তাকে আমরা কি বলে অভিহিত করব? শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ 26 বছর আমরা নতুন দল করেছি, রাত দিন সংগ্রাম করেছি। আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই। স্বাধীনতার দোসর না আওয়ামী লীগের দোসর বানানো হয়, তাহলে তো আমি মনে করব বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য, ধ্বংস করার জন্য কোনো ষড়যন্ত্র কিনা। বঙ্গবন্ধুর 32-এর বাড়িতে যখন গিয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল। আরো ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়। আজ রাতে হবে এই বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশ থেকেও খালি চোখে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। রাত 9:28 শুরু হয়ে ভোর পর্যন্ত চলবে গ্রহণ। মোট স্থায়িত্ব 7 ঘন্টা 27 মিনিট। এ বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে আজ রোববার। এদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, চন্দ্রগ্রহণটি 7 সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে 8 সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট 7 ঘন্টা 27 মিনিট স্থায়ী হবে গ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী 7 সেপ্টেম্বর রাত 9:28 চন্দ্রগ্রহণ শুরু হবে।
চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় 90% এলাকা থেকে এটি দেখা যাবে না। যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এর ফলে চন্দ্রগ্রহণ হয়। তবে একই সরলরেখায় অবস্থান করলেও এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের ওপর নির্ভর করে গ্রহণ পূর্ণগ্রাস হবে নাকি খণ্ডগ্রাস। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে রাশিয়ার হামলায় কিয়েভের প্রধান সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার রাতভর চালানো রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ইউক্রেনের রাজধানীকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোর সময় প্রধান ভবন থেকে ধোঁয়া এবং বিস্ফোরণ হতে দেখা যায়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিগ শহরেও আক্রমণ হয়েছে। এতে 3টি অবকাঠামোগত স্থাপনায় আঘাত করা হয়। ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের ক্ষেত্রে এটি একটি নতুন মোড়, কারণ এর আগে কখনো কিয়েভের সরকারি ভবনে আঘাত হানেনি রাশিয়া। এছাড়া রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো শহরের কেন্দ্রস্থলে আঘাত করা খুবই বিরল, কারণ এই অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে এটি একটি প্রতীকী ধর্মঘট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কোয় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, বৈঠকের জন্য এমন অবাস্তব জায়গা বেছে নেওয়া আসলে রাশিয়ার আন্তরিকতার অভাবকেই প্রমাণ করছে। মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এই সন্ত্রাসের রাজধানীতে যেতে পারেন না তিনি। প্রতিদিন মস্কো থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলা বর্ষণ চালানো হচ্ছে। ইউরোনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি স্পষ্ট করে জানিয়েছেন পুতিন চাইলে কিয়েভে আসতে পারেন। রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্টকে সরাসরি আলোচনায় বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের অন্যতম লক্ষ্য ছিল এই ধরনের দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় আলোচনা। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজুর জেলার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ক্রিকেট ম্যাচ চলাকালে বিস্ফোরণে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খেলা চলাকালে বিস্ফোরণে মাঠ কেঁপে ওঠে এবং সৃষ্টি হয় তীব্র বিশৃঙ্খলার। এক পুলিশ মুখপাত্র এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, যখন বিস্ফোরণে মাঠ কেঁপে ওঠে, আতঙ্কে অনেকেই এদিক সেদিক ছোটাছুটি করতে থাকেন। বাজুর জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক পাকিস্তানি গণমাধ্যম ডনকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে শিশুদেরও হাসপাতালে নেওয়া হয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণটি ঘটানো হয়েছে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে এবং এটি একটি লক্ষ্যভিত্তিক হামলা বলে মনে হচ্ছে। এই হামলা দেশটিতে গণসমাবেশ ও ক্রীড়া ইভেন্টের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসু নির্বাচনে ঢাবি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টার। ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। বাড়ানো হয়েছে বুথের সংখ্যা, ক্যাম্পাস জুড়ে বাড়তি নিরাপত্তা। ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে বললেন ইসি আনোয়ারুল ইসলাম। রাজবাড়ীর ঘটনা তদন্ত করা হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সবাইকে ধৈর্যশীল হওয়ার আহ্বান। এবং প্রথমবারের মতো ইউক্রেনের প্রধান সরকারি ভবনে হামলা চালালো রাশিয়া। পুতিনের মস্কোয় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।